হ্যালো স্টুডেন্টস, ফ্রম জিরোতে আজকে তোমাদের ক্লাস 12 এর ইতিহাসের সেমিস্টার 4 তার যে মার্কসের প্যাটার্নটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেটা নিয়ে কিন্তু আমাদের একটু আলোচনা করতে হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। কারণটা হচ্ছে ইতিহাসের যে সিলেবাসটা দেওয়া হয়েছে তাতে হয়তো সিলেবাসের মধ্যে কিছু পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সেখান থেকে যে কিভাবে কিভাবে প্রশ্ন আসতে পারে এবং তার কি কি মান তোমাদের বাড়িতে তৈরি করতে হবে পড়াশুনো করে, সেটা কিন্তু এই সিলেবাসটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাই সিলেবাসটা আলোচনা করা আমাদের এই সেমিস্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই তোমাদের লাস্ট সেমিস্টার। খুব ভালো করে দিতে হবে, তাই সিলেবাসটা খুব ভালো করে কিন্তু জানতে হবে। কারণ অযথা আমরা যদি কোনো রকম অতিরিক্ত আমাদের আম কোনো কিছু অ্যাড করতে হয় বা কোনো কিছু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে আমাদের পরীক্ষার ক্ষেত্রে। তাই স্বাভাবিকভাবে আমরা সেটা না করে আমরা সিলেবাসটাকে একটু ভালো করে জেনে নেব। তারপরে গিয়ে আমরা যে প্রশ্ন বা চ্যাপ্টার আছে সেগুলো নিয়ে আমরা পড়াশোনা শুরু করে দেব। তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখে নিই সিলেবাসটা কাউন্সিল থেকে কি দিয়েছে। দেখো, কাউন্সিল থেকে যে সিলেবাসটা দিচ্ছে সেখানে কিন্তু আম বলছে ইউনিট ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে রেবেলস অ্যান্ড দ্য রাজ রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রিভল্ট অফ 1857 অ্যান্ড ইটস রিপ্রেজেন্টেশনস। আচ্ছা, এখান থেকে মার্কসটা কিরকম কি আসছে? ওভারঅল 7 মার্কস তো আমরা পাচ্ছি, কিন্তু এইখানে আমি মার্কসটা একদম শেষে দিচ্ছি, তোমরা ভালো করে সেখান থেকে বুঝে যাবে। আমরা সিলেবাসটাকে একটু ভালো করে বুঝে নিই কি কি জিনিস এখানে তোমাদের পড়তে হবে। দেখো, তার মানে এটা হচ্ছে মহাবিদ্রোহের চ্যাপ্টার। এই মহাবিদ্রোহের চ্যাপ্টারে কজ অ্যান্ড রিভল্ট, মানে এটার কারণটা তোমাদের পড়তে হচ্ছে। ক্যারেক্টারটা কিরকম ছিল, অর্থাৎ প্রকৃতি, এবং তার ব্যর্থতার কারণ কি, ইম্প্যাক্টটা কতটা পড়লো, ফলাফল বা প্রভাব, সেটা নিয়ে কিন্তু এই গোটা চ্যাপ্টার। তাহলে এটা কিন্তু এই জায়গাগুলো তোমাদের ওভারঅল কভার করতে হচ্ছে। তারপরে দেখো তোমাদের কি আছে, বলছে ন্যাশনালিজম এবং সেপারেটিজম। এই যে চ্যাপ্টারটা দেখছো না, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কেন? কারণ এইখান থেকেই কিন্তু বেশিরভাগ প্রশ্নটা তোমাদের বেরোচ্ছে। আর এইখানেই দেখে মনে হচ্ছে আরে এটা তো দুটো তিনটে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছে বা মেন হেডিং নিয়ে আলোচনা করছে না। এটাই হচ্ছে তোমাদের সেই জায়গাটা যেটা হচ্ছে আধুনিক ভারতবর্ষের ইতিহাসটা ঠিক কিভাবে হয়েছে সেইটা নিয়ে তোমাদের কিন্তু এখানে পড়াশোনা করতে হচ্ছে। যেমন শুরু করছে হচ্ছে এখান থেকে মজাদার জায়গা, সেটা হলো আলিগড় মুভমেন্ট থেকে। দেখো, এর আগে নেয়নি কিন্তু, আলিগড় মুভমেন্ট নিয়েছে, মানে রাজা রামমোহন বা এই যে জায়গাটা আমাদের, সেই জায়গাটা কিন্তু নেয়নি। আলিগড় মুভমেন্ট থেকে আলোচনা করেছে এবং বার্থ অফ মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা। তার মানে আলিগড় মুভমেন্ট বা আলিগড় আন্দোলন এবং মুসলিম লীগের জন্ম এবং হিন্দু মহাসভা, এই তিনটে জায়গা নিয়ে তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কিন্তু তার মধ্যে কি কি ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে আলিগড় মুভমেন্ট, যেটা আমরা দেখতেই পাচ্ছি। তারপরে হচ্ছে সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খানের যা যা কাজ আছে সেটা তোমাদের একটু সেটার উপর একটা প্রশ্ন বানাতে হয়। দ্য টু নেশন থিওরি, হ্যাঁ, দ্বিজাতি তত্ত্ব যে জায়গাটা, সেটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হচ্ছে। বার্থ অফ দ্য মুসলিম লীগ, মুসলিম লীগের জন্ম, যেটা খুব 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 ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমরা ভালো করে পড়ছো। এবং হিন্দু মহাসভা, এই হিন্দু মহাসভাটা সম্পর্কেও কিন্তু পড়বে। পলিটিক্স অফ সেপারেটিজম এবং পাথওয়ে টু পাকিস্তান, কিভাবে যে গোটা পলিটিক্সটা ছিল সেটা তোমাদের ভাগ হয়ে পাকিস্তান বলে একটি রাষ্ট্রের জন্ম দিল, সেটাও কিন্তু তোমাদের ভালো করে এর ইতিহাসটা পড়তে হচ্ছে। তারপরে কি আলোচনা করছে, বলছে যে তোমাদের পড়তে হচ্ছে প্রি 1917 অ্যান্ড পোস্ট 1917 টিল ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1917-র আগে এবং 1917-র পরে এখানকার ইতিহাস পড়ছো, তার সাথে ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত, টিল বলছে কিন্তু ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত তোমাদের ইতিহাসটা পড়তে হচ্ছে। তার মধ্যে তাহলে কি কি জায়গায় তোমরা ফোকাস করবে, বলছে কংগ্রেসের আদি পর্বটা এবং মডারেট ফেজ যেটা রয়েছে সেটা, রাইজ অফ গান্ধী, গান্ধীর উত্থানটা বলতে বলছে। তারপরে বলছে যে কনসেপ্ট অফ সত্যাগ্রহ, সত্যাগ্রহ কি, এই জায়গাটা থেকে জানো তো তোমরা একটু খুব ভালো করে পড়ে নাও বা পড়বেও। এই কারণে পড়বে, আগামী চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু এই জায়গাগুলো থেকে অনেক ছোট ছোট প্রশ্ন বেরোয়। তো এই জায়গাটা কিন্তু আন্ডার এস্টিমেট করো না, কারণ এই জায়গাটাই তোমরা সেই পড়তে শুরু করো যখন তোমাদের চাকরির জায়গাটা আসে। তাই একেবারে
প্রিপেয়ার হওয়াটা চেষ্টা করো। গান্ধী ইন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকায় গান্ধীর কি আন্দোলন ছিল বা কিভাবে করেছে সেখান থেকে একটু আলোচনা হবে। তারপরে বলছে গান্ধীজ পপুলার অ্যাপেল, সেখানে কি কি খাদি, চরকা, ভিলেজ রিকনস্ট্রাকশন, এইগুলো নিয়ে তোমাদের পড়তে হচ্ছে। হরিজন সম্প্রদায়, সেটা নিয়ে তো অবশ্যই তোমরা ভালো করে পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই হরিজন সম্প্রদায়। তারপরে আপলিফমেন্ট, তাদের উত্থানটা কিভাবে ঘটছে বা তাদের উন্নতিকরণটা কিভাবে করছে সেই জায়গাটা। গান্ধীর ফিলোসফি অফ নন ভায়োলেন্স এবং তার ইম্প্যাক্ট। নন ভায়োলেন্স সম্পর্কে কিন্তু আমাদের একটা প্রশ্ন এসেই থাকে, তাই এই জায়গাটাও তোমরা কিন্তু একটু ভালো করে প্রিপেয়ার করবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমরা প্রত্যেকেই জানি, 1942 এই জায়গাটা। অ্যান অ্যাসেসমেন্ট অফ গান্ধী ইন ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবার অনেক ছাত্রছাত্রীর মনে একটা প্রশ্ন হতে পারে তোমাদের যে স্যার তাহলে কি এই যে পয়েন্টগুলো আছে সেগুলো পড়লেই হবে বা এই পয়েন্টগুলোর থেকে কোশ্চেন বানিয়ে পড়লে হবে? না, এইখানেই কিন্তু কাউন্সিল একটা চোরা বা একটা ছোট্ট জায়গা রেখে দিয়েছে কি, যে এই টাইম পিরিয়ডের মধ্যে যদি অন্য কোনো কাণ্ড বা ঘটনা যা কিছু হোক না কেন সেটা কিন্তু তোমাদের পড়তে হবে, কোনো রকম ভাবে বাদ দিতে পারবে না। যেমন ধরা যাক এখানে চৌরি চৌরা ইনসিডেন্টটা লেখা নেই, আছে কি নেই, কিন্তু এটা কিন্তু তোমাদের পড়তে হবে। বা এইখানে ধরো আইন অমান্য আন্দোলনটা আমাদের এখানে আমরা দেখলাম না, তাহলে আইন অমান্য আন্দোলনটাও কিন্তু তোমাদের পড়তে হবে, কারণ এই টাইম পিরিয়ডের মধ্যেই কিন্তু এগুলো সব কটা ঘটছে। তাহলে যেহেতু এই টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে তাই আমরা কিন্তু কোনো রকম ভাবে এগুলোকে ছাড়বো না, ঠিক আছে? কারণ এখান থেকে মান 4 এবং 3 দুটোই বেরোতে পারে ছোটর মধ্যে, বড় প্রশ্ন কিন্তু এখান থেকে আছে। আচ্ছা, তারপরেরটা দেখো কন্টেম্পোরারি মেজর ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট, যে নেতাজি সুভাষচন্দ্র বোস তোমাদের পড়তে হচ্ছে, আইএনএ পড়তে হচ্ছে, আজাদ হিন্দ বাহিনী, তারপরে তার ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি হচ্ছে, নেভাল মিউটিনি যেটা রয়েছে নৌ বিদ্রোহ সেটা, তারপরে হচ্ছে আদার ফর্মস অফ রেভলিউশনারি মুভমেন্ট ইন বেঙ্গল, পাঞ্জাব, মহারাষ্ট্র। এইটা জানো তো তোমাদের একটু নতুন অ্যাড হয়েছে এই জায়গাটা, খুব ইম্পর্টেন্ট, যে বেঙ্গল বা বাংলা, পাঞ্জাব এবং মহারাষ্ট্রে কি করে তোমাদের রেভলিউশনারি মুভমেন্ট গুলো তৈরি হলো এবং ছড়ালো। তাহলে এই জায়গাটা কিন্তু একটু আগে দেওয়ার কথা ছিল, এরা কিন্তু একটু পরে দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে এটা পরেকার কথা বলছে, এটা কিন্তু প্রথম থেকেই তোমাদের রেডি করতে হবে, যে রেভলিউশনারি মুভমেন্ট যখন শুরু হলো সেই সময়কাল থেকেই তোমাদের কিন্তু একটু পড়ে নিতে হবে। ট্রান্সফার অফ পাওয়ার অ্যান্ড রিলেটেড ইস্যু। এবার ট্রান্সফার অফ পাওয়ারটাও বা কি, মানে কিভাবে স্বাধীনতার যে জায়গাটা সেটা ব্রিটিশ বাহিনী বা ব্রিটিশ সরকার ভারতের হাতে তুলে দিচ্ছে তার নেতৃত্বদের হাতে, সেটা আমাদের কিন্তু একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের প্রথম যে জায়গাটা, সেটা নিয়ে আলোচনা করা হলো। তাহলে এইখান থেকে কিন্তু এই যে পয়েন্ট গুলো আছে মানে এইখান থেকেই ডাইরেক্ট কোশ্চেন হচ্ছে তা নয়, তার মাঝখানে যা যা জায়গা কভার হতে পারে সেগুলো কিন্তু আমাদের আলোচনা করা। আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই এই চ্যাপ্টার গুলোর কি কি প্রবাবল খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হতে পারে যেগুলো তোমরা পড়বে বা বুঝবে, সেইটা তোমরা কিন্তু আমার এই ফ্রম জিরো আমাদের এই যে চ্যানেলটা আছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে তোমাদের ইউনিটে দেখতে পাবে যে ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন। এই ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশনে তোমরা বিগিনিং অফ এরা বা ইন্ডিয়া আফটার 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স, এই জায়গাটা তোমাদের কভার করতে হচ্ছে। এখানে কি সেটা আমরা জানি, কিন্তু কিছু কিছু জায়গায় একটু এক্সট্রা করেছে, যেটা হচ্ছে এই যে অ্যাসেসমেন্ট অফ 75 ইয়ার্স অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। এটা আগে পর্যন্ত ছিল, এই জায়গাটা আগে সিলেবাস পর্যন্ত খুব ভালো করেই কভার করা ছিল। এইটা হচ্ছে এক্সট্রা কভার যেটা তোমাদের পড়তে হচ্ছে। এইখানটা মূলত তোমাদের 1947 এর পর থেকে কিভাবে যে ঠান্ডা লড়াইয়ের জায়গাটা তৈরি হচ্ছে বা ইন্ডিয়ার সেখানে ইনিশিয়েটিভটা কি, সার্ক বা এইগুলো, গণপরিষদ তৈরি, এইগুলো নিয়ে তোমাদের কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন বেরোচ্ছে। সিনো ইন্ডিয়ান ওয়ার বা ইন্দো চায়নার যে যুদ্ধটা সেইটা, রাশিয়া, ইউএসএ এর এই জায়গাগুলো একটু আসবে, ফরেন পলিসিটা, সেগুলো নিয়ে কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন বেরোবে। আর এই যে 5 ইয়ার্স প্ল্যান দেখছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কনস্টিটিউশন তৈরি মানে গণপরিষদ গঠন, কনস্টিটিউশন ফ্রেমিং, এগুলো থেকেও কিন্তু একটা প্রশ্ন বেরোয়।
তাহলে এই জায়গাটা হচ্ছে ওভারঅল ছিলই আগে থেকে, কিন্তু এইবার যুক্ত হলো অ্যাসেসমেন্ট অফ 75 ইয়ার্স অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। এবার কাউন্সিল কিন্তু এখানে একটা চেষ্টা করবে এখানে কিন্তু একটা প্রশ্ন গুঁজে দেওয়ার, কারণ এইখান থেকে তোমাদের যেহেতু নতুন, এবার 75 ইয়ার্স আমাদের মানে আমাদের দেশের বয়স স্বাধীনতার পর হয়েছে, তাহলে সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন দেওয়ার চেষ্টা করবে। তাই এই জায়গাটাও কি কি পড়তে হবে অবশ্যই তোমরা কিন্তু দেখো, আমি দিয়ে দেবো কি কি প্রশ্ন এখান থেকে পড়ার। তারপরে হচ্ছে পার্টিশন, নেশন ফরমেশন অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্টস। এই জায়গাটায় কি পাচ্ছ, সেটা হচ্ছে ইন্দো পাক ওয়ার, মানে সোজা কথা একটা ইউনিট যেটা খুব গুরুত্বপূর্ণ, 1971 ভারত পাকিস্তানের যুদ্ধ, যেটা বাংলাদেশ বলে একটি রাষ্ট্রের জন্ম দিল। এইখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসছেই আসছে এবং আসবেও, কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও তোমাদের কিন্তু পড়তে হচ্ছে। তাহলে এই হলো আমাদের যে সিলেবাসটা, যেটা কাউন্সিল থেকে দিয়েছে, সেইটা তোমাদের কিন্তু আমি আলোচনা করলাম। কারণ অনেকেই তোমরা একটা কনফিউশনে ভুগছো বা ভুগেছো, আমাকে অনেকেই এসএমএস করেছো যে স্যার এইটা কি শুধুমাত্র এই পয়েন্টগুলো দেওয়া আছে, মানে মানে এই থিমগুলো দেওয়া আছে, মানে কি এখান থেকেই শুধু প্রশ্ন হবে? না, এই থিমের ফাঁকে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো কিন্তু কাউন্সিল ইচ্ছা করে হয়তো দিয়ে দিতে পারে, তাই সেইটা কিন্তু আমাদের আন্ডার এস্টিমেট করা যাবে না। কারণ আমি আগেও বলেছি, এটা তোমরা কিন্তু গিনিপিগিয়ার, তোমাদের ক্ষেত্রে কাউন্সিল অনেকগুলো চেষ্টা করবে যে এইটা করে দেখি সেটা করে দেখি, কারণ তোমাদের ফাঁসানোর প্রবল সম্ভাবনা কিন্তু কাউন্সিলের আছে। তাই সেটা তোমরা একটু ভালো করে আলোচনা করে তারপরে গিয়ে কিন্তু বইটাকে ভালো করে দেখে কিনবে এবং সেটাও পড়বে। আচ্ছা, এরপরে আমি মার্কস ডিভিশনটা দিয়েছি। দেখো, মার্কস ডিভিশনে আমি ইউনিট, সেকশন যেটা আমি আলোচনা করলাম, আর কি কি মানের প্রশ্ন হবে সেটা আমি আলোচনা করেছি এখানে। মান 3, মান 4 এবং মান 8। এবার কি কি ইউনিট আছে দেখো, বা সেকশন আমরা কাউন্সিল থেকে পেয়েছি, একটা, দুটো, তিনটে, চারটে, মোট 4খানা সেকশন বা ইউনিটের মধ্যে তোমাদের কভার আপ করতে হচ্ছে। তার মধ্যে মান 3 যেটা আছে এবং মান 4 এবং মান 8, এই 3 ধরনের প্রশ্ন তোমরা পাচ্ছ। তাহলে প্রথম যে সেকশনটা আছে যে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ, সেটা কি, সেটা থেকে কি কি তোমাদের প্রশ্ন বেরোচ্ছে, মানে কোন কোন মান, সেটা হচ্ছে 3 নাম্বারের একটা প্রশ্ন এবং 4 নাম্বারের একটা প্রশ্ন বেরোবে। ঠিক আছে, 3 নাম্বারের প্রশ্ন হয়তো দুটো দিয়ে দেবে, তোমাদের একটা লিখতে হবে। 4 নাম্বারের প্রশ্ন তোমাদের দুটো দিয়ে দেবে, একটা লিখতে হবে। বড় প্রশ্ন কি তাহলে আছে স্যার? না, 8 নাম্বার এখান থেকে কোনোভাবেই প্রিপেয়ার করতে হবে না, শুধুমাত্র এই দুটো মান তোমাদের প্রিপেয়ার করতে হচ্ছে। তাহলে ওভারঅল এই ইউনিটটা থেকে, মানে এই সেকশনটা থেকে তোমাদের কত আসছে? 7 মার্কস। ঠিক আছে, তারপরেরটা দেখো, ন্যাশনালিজম এবং সেপারেটিজম বা জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদ। এখান থেকেও তোমাদের কোন কোন মান তৈরি করতে করতে হচ্ছে দেখো, মান 3, মান 4। কিন্তু এখানে মান 3 কিন্তু একটা করতে হবে, দিয়ে দেবে দুটো, কিন্তু এইখানে মান 4 দুটো করতে হবে, কিন্তু দুটো দিয়ে দেবে হয়তো তোমাদের 4টে। আর মান 8 এর একটা দিয়ে দেবে দুটো। তাহলে কি কি মান করতে হচ্ছে? এখান থেকে 3টে মানই কিন্তু তোমাদের করতে হচ্ছে, মান 3, মান 8, সরি মান 4 এবং মান 8। তাহলে ওভারঅল কত আসছে এখান থেকে? দেখো কত মার্কসের একটা ইউনিট এটা, সেটা হচ্ছে 19 মার্কস। তাহলে এখান থেকে কিন্তু 3 ধরনের প্রশ্নই বেরোচ্ছে। তারপরে দেখো সংবিধানের গঠন বা ফ্রেমিং অফ কনস্টিটিউশন, সেখান থেকে কি পড়তে হচ্ছে, মানে কোন কোন মান? একটাই পড়তে হবে মান 3 এর, অর্থাৎ দুটো দিয়ে দেবে, তোমাকে একটাই প্রিপেয়ার করতে হচ্ছে বা একটাই তোমরা পরীক্ষার খাতায় লিখবে। মান 4 এরও একটাই তোমাদের করতে হবে, দিয়ে দেবে দুটো। মান 8 কি আসছে? না, এখান থেকেও মান 8 আসছে না। তাহলে এখান থেকে কত বেরোচ্ছে? 7 মার্কস। তারপরেরটা দেখো, রাষ্ট্র নির্মাণ সম্পর্কিত বিষয়সমূহ বা নেশন ফরমেশন, সেটাই কি থাকছে? সেটায় মান কিন্তু 3 থাকবে, দিয়ে দেবে দুটো, লিখতে হবে একটা, এবং মান 4 থাকছে, দিয়ে দেবে দুটো, লিখতে হবে একটা। বড় প্রশ্ন কি আসছে? না, এটার থেকেও বড় প্রশ্ন নেই। তাহলে মান 7 ওভারঅল এখান থেকে বেরোচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম টোটাল 40 মার্কসের তোমাদের পরীক্ষায় 12 মার্কস কিন্তু তোমাদের 3 এর, 20 মার্কস হচ্ছে মান 4 এর এবং 8 এর একটায়,
তাই ওভারঅল গিয়ে তোমাদের দাঁড়াচ্ছে এই 40 মার্কসের এক্সাম। আমি আমার পরের ভিডিওতে তোমাদের কি কি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে সেগুলোর আমি একটা তালিকা দিয়ে দেব। সেগুলো তোমরা প্রিপেয়ার করবে এবং নিজেদের মতো করে সেটা লিখবে, এবং কিভাবে প্রশ্ন লিখতে হয় সেটা নিয়েও আমি কিন্তু আলোচনা করে দেব। আর এটাই ছিল তোমাদের সিলেবাস। সিলেবাসটা আমার মনে হয়েছে, আমাকে অনেকেই বলেছো সিলেবাসটা বুঝে নেওয়াটা আমাদের খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই সেটাই আজকের ক্লাসে আমি আলোচনা করলাম। এবার দেখবে তোমরা পড়তে গেলে তোমাদের কিন্তু মাথার মধ্যে থাকবে যে না এটা বাদ দেব না, এটা বাদ দিতে পারি, এই যে ভাবনাটা, সেইটার কিন্তু একটা সলিউশন তোমাদের হতে পারে। ভালো থেকো সবাই, মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কি কি প্রশ্ন হতে পারে চ্যাপ্টার ওয়াইজ প্রথম চ্যাপ্টারটা থেকে সেটা আমি তোমাদের বলে দেব। ভালো থেকো, সঙ্গে থেকো, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে এবং চ্যানেলটার যে ভিউয়ার্স আছে তাদেরকে তোমরা পৌঁছে দিও। অবশ্যই ভালো থেকো। থ্যাংক ইউ।